দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অর্থের অঙ্ক। জ্বালানি তেল এলপিজির পর এবার বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন অতীতের দুর্নীতি আর অব্যবস্থাপনায় বিদ্যুৎ খাতে সংকট বেড়েছে। বিদ্যুতের দাম বাড়লে পরিবহন ভাড়াসহ নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে। এদিকে রাজস্ব ও আর্থিক খাতে সংস্কার আশানুরূপ না হওয়ায় ঋণের কিস্তির $130 কোটি ছাড় করতে অস্বীকৃতি জানিয়েছে আইএমএফ। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে দেশের জিডিপির প্রবৃদ্ধিও 1 থেকে 1.5% কমে যেতে পারে। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ পৃথিবীর অন্যতম সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ, কিন্তু আয়তনে দেশটি ছোট। ফলে যে কোনো উন্নয়ন নীতি ও পরিকল্পনায় জনঘনত্বকে অগ্রাধিকার দেওয়া উচিত। সেই পথে আমরা কতটা এগিয়েছি এ নিয়ে আজ কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য, আছেন অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। ফজলে হুদা বাবুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আপনি এমপি, পার্লামেন্টে আপনি কথা বলেন দেখি আমরা, সেখানে নানা বিষয় আলোচনা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে গত 2 মাসে সরকার ঠিক কতটা সঠিক পথে হেঁটেছে, তার পাশাপাশি ভুল পথেও হেঁটেছে, সেই জায়গাটা যদি একটু বলতেন। ধন্যবাদ। এখন টিভি কে এবং সকল কলাকৌশলী দর্শক, জনপ্রিয় উপস্থাপক সমন আপনাকেও এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি অধ্যাপক মইনুল স্যারের সাথে বসেছি। খুবই সুনামধন্য একজন অধ্যাপক উনি আমার বিশ্ববিদ্যালয়ের। আপনি যে কথাটা বলেছেন বলতেই পারেন এবং এটি স্বাভাবিক, কারণ এটার নামই গণতন্ত্র। আপনি যে লাস্টে বললেন একটু ভুল পথেও হেঁটেছেন, কতটা সেই ভুল পথের কতটা ডিগ্রি অফ এরর, পরিসংখ্যানে বলে ডিগ্রি অফ সিগনিফিক্যান্স কত। এখন ওখানে বলা হয় 95% যদি ঠিক থাকে তার মানে ঠিক ধরে নেওয়া যায়। কাজে এখানে আপনার ওই 100 বলে আসলে রাজনীতিতে কথা নেই। তারপরেও কথা থাকবে, কথার পিঠে কথা থাকবে, সেটাই ডেমোক্রেসি। আপনি শুরুতে যে কথাটা বলেছেন 2 মাস পূর্ণ হয়েছে, 2 মাসের শিশু। আমি যদি 2 মাসকে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে প্রথমে আমরা কিন্তু রমজান, নির্বাচন শেষ, রমজান শুরু। তারপরের যদি আপনি দেখেন যে রমজান শেষ, আমরা সকাল থেকে রাত এবং এমনকি শুক্রবার পর্যন্ত রাত 10টা পর্যন্ত আমরা সংসদে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা। এর মাঝে আপনি দেখেছেন সকাল 9টা থেকে প্রধানমন্ত্রী কাজ করছেন, প্রত্যেকটা মন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। তার মাঝে আমাদের দেশের যে আমাদের দেশটা যেভাবে পুরা বিশ্বের সাথে, এখন আসলে সব দেশই বৈশ্বিক একটা, আমরা বলি না যে বিশ্বপল্লীর বাসিন্দা, আমরা এখন সবাই সবার সাথে কানেক্টেড। বিশেষ করে আমাদের কানেকশন মধ্যপ্রাচ্যের সাথে আরও বেশি। যেরকম ইউরোপ আমেরিকার উপর আমরা রপ্তানিতে নির্ভরশীল, ঠিক তেমনি আমরা আমদানির জন্য আমরা কিন্তু চায়না এবং মধ্যপ্রাচ্যে তেলের জন্য আমরা নির্ভরশীল। আমরা কিন্তু কন্টিনিউয়াস অনেক দিন থেকে আমরা যুদ্ধ দেখছি। আপনি যদি সেই আরব বসন্ত বলেন, তারপরে আসলো কি, তারপরে এসেছে ইউক্রেন যুদ্ধ, তারপরে কিন্তু সবচেয়ে বড় যে ঘাত এখন যেটা ইরানের পাশে যে হরমুজ প্রণালী, এখন এই হরমুজ প্রণালী কিন্তু বড় একটা তরমুজে পরিণত হয়েছে। এই তরমুজ কে কখন স্লাইস করছে এটা কিন্তু বলা মুশকিল। ট্রাম্প সাহেব যখন বলছেন যে আমি অবরোধ করলাম, আবার বলছেন ছেড়ে দিলাম, আবার বলছেন যুদ্ধ বন্ধ করলাম, আবার দেখলাম ভারতীয় জাহাজের উপর গুলি হয়েছে। কাজে এই হরমুজ, এই তরমুজ, এটাকে নিয়ে এখন সারা বিশ্বে খুবই, কারণ এটা দিয়েই, এই প্রণালী দিয়েই সবচেয়ে বেশি কিন্তু তেলবাহী জাহাজ চলাচল করে। তো কাজেই বাংলাদেশও কিন্তু এর বাইরের কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। তারপরও আপনি যে কথাটা বলেছেন আমরা কতটুকু সফল হলাম, এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছি। আমি নিজেকে গর্বিত মনে করছি যখন দেখলাম যে আমরা খাল কাটছি। আমি নিজে কোদাল দিয়ে খাল কাটা শুরু করলাম, উদ্বোধন করলাম। আমরা কিন্তু
যা বলেছি যে ফ্যামিলি কার্ড দেয়া, কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখন বগুড়াতে ফ্যামিলি কার্ড দিচ্ছেন। আমরা কৃষক কার্ড দিলাম, শুরু করলাম, উদ্বোধন করলাম আমরা আপনার টাঙ্গাইলে। আমরা কিন্তু জনগণকে নিয়ে কাজ করছি। এখন জনগণ তো বিচ্ছিন্ন কিছু নয়, কারণ জনগণ এখন বিশ্বের সাথে, ওই যে বললাম বিশ্বপল্লীর বাসিন্দা, তাহলে এই সমস্যাটা তো বিএনপির ক্রিয়েটেড না। তারপরও গত 18 মাসে যেভাবে পেয়েবলগুলোকে হেজিং করা হয়েছে, বাংলায় যদি বলি মানে পাওনাদারের টাকাগুলো আমরা না দিয়ে আমরা যেভাবে এগুলাকে বিলম্বিত করেছি, এটার একটা চাপ। আরেকটা হচ্ছে এই তেলের চাপ। এই দুইটা নিয়ে কিন্তু আমরা চলছি, কিন্তু এর মাঝেও আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। বাবু একটু পরে আমি একটু আপনার কাছে আসবো, একটু যেতে চাই মইনুল ইসলাম স্যারের কাছে। স্যার, আপনি একটু বলবেন, আমাদের এমপি সাহেব বললেন যে খাল কাটা কর্মসূচি, আপনার ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষকের যে কার্ড দেওয়া হচ্ছে কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুফের কথা তিনি বলেছেন, অনেকগুলো কাজ হয়েছে। এগুলো বেশিরভাগই মানে সবগুলোই পরীক্ষামূলক প্রকল্প। এগুলোর পূর্ণ বাস্তবায়নের জন্য তো ব্যাপক টাকার দরকার। এর মধ্যে সরকার কিন্তু 2 মাসে 51,000 কোটি টাকা ঋণ করেছেন। IMF এর $130 কোটি যে ঋণের যে দেওয়ার কথা আমাদের কিস্তি, সেটা দিচ্ছে না। এত টাকা সরকার পাবে কোথায়? এই ছোট দেশ, বিশাল জনসংখ্যা। ধন্যবাদ আপনাকে। একই সাথে সমালোচক যে বাবুল ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এবং অত্যন্ত সুহৃদ মানুষ আজকে, এবং একই সাথে যারা দেখছেন এখন টেলিভিশন, সবাইকে শুভেচ্ছা জানাই। যে প্রশ্নটি আসলে করেছেন যে দেখেন আমাদের ছোট দেশ, পৃথিবীর 2.2% মানুষের বসবাস এই ছোট ভূখণ্ডের মধ্যে। আপনি যদি আয়তনের কথাও চিন্তা করেন তাহলে বিশ্বের মধ্যে 93তম অবস্থানে আছি, এশিয়ার মধ্যে ধরেন 26তম। কিন্তু এর মধ্যে যে মানুষের সংখ্যা, এই মানুষগুলো গুণগত মান যদি উন্নতি করতে চায়, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু হচ্ছে পরিমাণগত জায়গায় চিন্তা করি, কিন্তু এর যে কোয়ালিটিটিভ একটা ডেভেলপমেন্ট আছে, যেটা ধরেন পপুলেশন নিয়ে যখন আমরা আলোচনা করি, ডিসকাস করি, আমাদের কিন্তু এক ধরনের চিন্তা ভাবনায় পরিবর্তন আসছে। জনগণের গুণগত মানের জীবনের মানের কিভাবে উন্নয়ন করবে। এখন যে প্রসঙ্গটা আপনি করেছেন, আমি হয়তো একটু ভিন্ন আঙ্গিকে অন্যদিকে ব্যাখ্যা দিব, কিন্তু একদম সুস্পষ্টভাবে যদি বলি, সরকারের হাতে আসলে কি আছে এবং কি করবে তারা এই মুহূর্তে। কারণ আপনার এখানে বিপুল অর্থের ব্যাপার, যে কার্ডগুলোর কথা বললেন, এগুলো তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং অত্যন্ত ভালো প্রতিশ্রুতি, যার জন্য জনগণ রায় দিয়েছে বলেই তো তারা সরকারে এসেছেন বা ক্ষমতায় এসেছেন। এখন রায় বাস্তবায়ন করতে চাচ্ছেন, জনগণের যে রায়ের প্রেক্ষাপটে যে প্রতিশ্রুতিগুলো, সেগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে। এবং আমি 2 মাসের মধ্যে ওনাকে যেটা প্রশ্ন করেছেন যে হ্যাঁ, 2 মাসের মধ্যে আশাব্যঞ্জক চিত্র দেখতে পাচ্ছি, কিন্তু এই আশাব্যঞ্জক চিত্র 5 বছর ধরে রাখা, সাস্টেইন করা, কারণ আপনি তো 5 বছর পর দিন শেষে আপনার খতিয়ান হবে যে আপনার পারফরমেন্স কেমন ছিল, যেটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। এখন আপনি এর জন্য তো আপনার বিনিয়োগ লাগবে, অর্থ লাগবে। আপনি বলছেন যে দেখেন, যেটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারাও কিন্তু ঋণ করেছেন, খেয়াল করে দেখেন। মানে এখন সামনে আমাদের বাজেট আসছে, এখন এই যে ফ্যামিলি কার্ডের কথা বললাম, যে কার্ডগুলোর কথা, মানে অন্যান্য কৃষক কার্ড, অন্যান্য কার্ড, তো এগুলো করতে গেলে এগুলো তো এখন পাইলট বেসিসে চলছে। এগুলো যখন সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে, আকারটা বেড়ে যাবে। পাইলট, হ্যাঁ, তো এটা পাইলট বাস্তবায়নে তো এখন এগুলোর মধ্যেও কিন্তু আমাদের আবারও পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, কোনটা আসলে ভালো সফল কাম হচ্ছে, কারণ ক্ষেত্র বিশেষে এগুলোর মধ্যে কিন্তু এগুলো ইনভেস্টিগেশন করতে হবে, অর্থাৎ আমি রিসার্চ করে দেখতে হবে যে এর মধ্যে গ্যাপস কোথায় রয়েছে, সেগুলো ব্যাপার এটা পরবর্তীতে অবশ্যই করবেন। ইতিমধ্যেই কিন্তু সরকার তাদের মতো করে পরিকল্পনা করেছেন, কারণ ওনারা কিন্তু ভাবনা চিন্তা করেই কিন্তু এই ধরনের কার্ডের ভাবনা চিন্তা নিয়ে আসছেন, হঠাৎ করে এমনি প্রস্তাব কিন্তু দেয়নি। সো ধাপে ধাপে আসছে এবং পরিকল্পিতভাবেই এসেছে বলে আমার ধারণা। তো সে প্রেক্ষাপটে আমি যেটি মনে করি যে সরকারের এই মুহূর্তে আপনার দরকার হচ্ছে অর্থ কোথা থেকে পাবে। একটি হচ্ছে যে বৈশ্বিক জায়গা থেকে যদি বিনিয়োগ আনতে পারে, সেটি একটা জায়গা এখানে আসবে, বা যদি যেটা আপনি IMF এর কথা বললেন বা অন্যান্য জায়গা থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা তো উচ্চ সুদে ঋণ দেবে, বা তাদের সুনির্দিষ্ট কতগুলো কন্ডিশন আছে। এই যে এখন জ্বালানির ক্ষেত্রেও ধরেন আপনার যে বাড়ানো, এখানে কোনো নির্দেশনা ছিল কি না, এগুলোর তাদের পূর্ব শর্ত থাকে। আরেকটি হচ্ছে স্থানীয় ব্যাংক থেকে বা স্থানীয় জায়গা থেকে যে ঋণ করা। তো স্থানীয় ব্যাংকিংয়ের অবস্থা কি আপনি তো দেখতেই পেয়েছেন, গত 16 বছরের চিত্র আমরা কি পেয়েছি। এখন সরকারটা যে অবস্থায় আছে, ওনারা কিন্তু একটা ভালো অবস্থায় কিন্তু দেশকে পায়নি, ওনারা একটা ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর আমি বলবো। এখন সেই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছেন তারা। এখন সেই উত্তরণের করতে গিয়ে
ইতিমধ্যেই আবার সুনির্দিষ্টভাবে তাদের যে যে প্রস্তাবনাগুলো ছিল, যে মাঠ পর্যায়ে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, এখন সেটি বাস্তবায়ন করার জন্য তাহলে উপায়টা কি? সামনে জনগণের উপর ট্যাক্সের বিষয় আসবে কিনা সেটি একটু দেখেন। এই যে বাজেট আসতেছে, বাজেটে কোন কোন খাতে ট্যাক্স বাড়বে সেগুলোর ব্যাপার আছে। এই যে শুধু এটা না, আমি যেহেতু শিক্ষার সাথে যুক্ত, ওনাদের সুনির্দিষ্টভাবে এই বাবুল ভাইয়ের প্রস্তাব দিয়েছেন যে শিক্ষায় 5% মানে মিনিমাম জিডিপির 5 বা স্বাস্থ্যের ক্ষেত্রে বিনিয়োগ করবেন বলেছেন, 5% করবেন। এখন এটি করতে গেলে যে পরিমাণ অর্থ লাগবে খেয়াল করে দেখেন আপনার, তো সেটির জন্য কর্মসংস্থান মানে এগুলোর চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে। তো এখন বাজেটের তো কত মাস, আজকে এপ্রিল মাস প্রায় শেষের দিকে আমরা যাচ্ছি, মে জুন তা আমরা সামনেই তো আসছি। তো এর মধ্যে সুপরিকল্পিত পরিকল্পনা লাগবে। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু করবেন, যদি বলেন এখন না, একদম 5 বছরে 4 বছরের মাথায় গিয়ে আমি এটা করব, তাহলে তো এটা ধাপে ধাপে হবে। খেয়াল করে দেখেন তো কতগুলো জিনিস হচ্ছে, ওনারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এই বাস্তবায়নটা আমি মনে করি বড় চ্যালেঞ্জ। বাবুল ভাই, এই প্রতিশ্রুতি এবং তার বাস্তবায়ন, যেমনটা তিনি বলছিলেন রফতানি খাত নিয়ে, বিনিয়োগ নিয়ে, রফতানি খাতের চিত্র ভালো না, বিনিয়োগের চিত্র ভালো না, কর্মসংস্থানের চিত্র ভালো না। আপনারা ঋণ নিয়েছেন 51,000 কোটি টাকা গত 2 মাসে। সব মিলিয়ে এই যে প্রশ্ন আমি করেছিলাম, সেই জায়গাটা তো কঠিন হয়ে যাচ্ছে। আপনারা হয়তো বাজেট দিবেন, সেই বাজেটে নিশ্চয়ই রাজস্ব ট্যাক্স বাড়াবেন, মানে আমার পকেট ওনার পকেট থেকে টাকাটা নেবেন, আর যার প্রভাব পড়বে আমার বাসার কিচেন রুমে যে সে প্রভাবটা পড়বে। তো এরকমই চলবে নাকি অন্য কোনো আসলে পরিকল্পনা না, আছে? আপনি ঠিকই বলেছেন। বিএনপির শুরু থেকেই, জন্ম থেকেই বিএনপি এই সমস্যাগুলো কিন্তু পার হয়েই বিএনপি আজকের এই 48 বছরে। বিএনপির শুরুটা আপনি যদি দেখেন 75 সালের ঘটনা, যখন মানুষ খেতে পারতো না, যখন লবণ ছিল 80 টাকা, ওই সময়ের 80 টাকা লবণ মানে এখন 8,000 টাকা কেজি ছিল লবণ। সেখানে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু 3 বছরের মধ্যে খাদ্যশস্য পর্যন্ত 3 গুণ করলেন, এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু রপ্তানিও করেছেন খাদ্যপণ্য। ম্যাডাম খালেদা জিয়া 9 বছর স্বৈরশাসকের পর দেশটা যখন অস্থির ক্ষমতা নিয়ে, উনি কিন্তু অর্থনৈতিক রিফর্ম করেছেন। একটা প্রবাদ আছে বাংলাদেশের, রাজনৈতিক প্রবাদ, বিএনপি বিরোধী দল হিসেবে খুব সাকসেসফুল না হলেও সরকার ভালো চালায়। আপনি দেখবেন, এবার আপনি লক্ষ্য করে দেখবেন যে হ্যাঁ, চ্যালেঞ্জ অনেক। এই কারণেই জনগণ কিন্তু বিএনপির উপর আস্থা রাখে। এই চ্যালেঞ্জগুলো আপনি দেখেছেন যে গত 17 বছরে দেশ কিন্তু একদম ফোকলা করে গেছে। একজন পিয়ন পর্যন্ত 400 কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছে। আপনি জানেন ফরিদপুরের একটা যুবলীগের ছেলে কি করেছে। তো কাজেই আপনি এস আলমের ঘটনা জানেন, আপনি দেশ থেকে কত বিলিয়ন ডলার বাইরে গেছে আপনি জানেন। তার মানে কি, এই দেশটার কিছু বিউটি আছে। বিউটিটা এই দেশটার এরকম, আমি যখন দেশের বাইরে কাজ করেছি, ইন্ডিয়া বা সাবকন্টিনেন্ট বা মিডল ইস্ট মিনা কান্ট্রিগুলোতে, এমনকি ইউরোপে তো এটা সম্ভবই না, মানে অফিস টাইমের পর আপনি কাউকে কাজ করতে বাধ্য করতে পারবেন না। বাংলাদেশে অ্যাভারেজ কিন্তু কাজের আওয়ার, আপনার প্রাইভেট কোম্পানিগুলোতে আপনি দেখবেন রাত 9টা-10টার সময় মানে প্রফেশনাল লোকজনগুলো কিন্তু বের হয়ে বাড়ি যাচ্ছে। আরও যদি কাজ থাকে তাহলে দেখা যাচ্ছে রাত 2টা-3টা পর্যন্ত কাজ শেষ করে যাচ্ছে। কোনো ওভারটাইম কিন্তু প্রাইভেট কোম্পানির ছেলেরা কিন্তু ক্লেম করে না, বা আমাদের মালিকরা দেয়ও না। তো এরকম একটা দেশে আমরা বাস করি। এবং দেখেন বিএনপি কিভাবে সরকারটা চালায়। সারা বিশ্বে 45% পর্যন্ত কিন্তু তেলের দাম বাড়িয়েছে। বিএনপি পুরো 1 মাস তেলের দামটা স্টিক রাখলো। এখানে ভর্তুকি দিতে হচ্ছে। হ্যাঁ, ভর্তুকি ইনডাইরেক্টলি সরকারের টাকা, সরকার কোথায় পায়? জনগণ থেকে এনে দেয়। কিন্তু আপনি দেখেন ধানের শেষটা কিন্তু কমপ্লিট হওয়ার পর বিএনপি দিল এটা, কারণ এখন আর ধান কাটা শুরু হয়ে গেছে, বড় ধান। এই জায়গাতেই বিএনপির বিউটিটা। আরেকটা জিনিস আপনাকে বলি, যেসব মানে অর্থ পাচার, যেসব আপনার, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা বলেছেন যে আমরা নবীন ন্যায়পরায়ণতার ভিত্তিতে করব। যদি জাস্টিস এবং করাপশন কন্ট্রোল করা যায়, ইকোনমির মানে আমি মনে করি 20% বাংলাদেশে ইকোনমি আপ হয়ে যায়। এর মাঝে আরেকটা জিনিস, সুশাসন নিশ্চিত করা কি খুব সহজ কাজ? খুব সহজ কাজ না। 17 বছরের এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি দেখেন সচিবরা কিন্তু এখন 9টার সময় অফিসে যায়। আমরা শুধু এখন না, আমরা দেখেছি 2005, 6, 7, 8, 9-এর দিকে আপনি দেখবেন মতিঝিল, আপনার অফিস তো মতিঝিলের কাছে,
3টের সময় সরকারি কর্মকর্তারা যে গাড়িতে বসে যাইতো বাসায় যাওয়ার জন্য, এটি কিন্তু এখন সম্ভব হচ্ছে না। সো প্রোডাক্টিভিটি অ্যান্ড মানি মাল্টিপ্লায়ার কিভাবে করতে হয় বিএনপি এটা জানে, চিত্র বদলেছে ইকোনমিক বলতে। রিফর্ম জি। কিভাবে করতে হয় বিএনপি এটা জানে। আমি লাস্ট কথা বলি, আমি তো বিএনপিকে সাপোর্ট করতে এখানে আসিনি, আমি এসেছি দেশের জন্য কথা বলতে। আমি যদি এই দেশকে, যেটা এখন আমরা কি মধ্যপ্রাচ্যের সমস্যা, আমার তেল নাই, মধ্যপ্রাচ্যের সমস্যা আমার বৈদেশিক মুদ্রা অর্জন, লেবার বন্ধ হয়ে গেছে, এটার থেকে যেতে গেলে আমাদের জাতীয়তাবাদ আনতে হবে। আমি পরের স্পেসে আমি বলবো যে জাতীয়তাবাদটা কি জিনিস, এটা বিএনপির জাতীয়তাবাদের কথা। বিরতি পরে এসে আমরা শুনতে চাই জাতীয়তাবাদ কি জিনিস। দর্শক Thank you. বিরতি নিচ্ছি, ফিরছে শীঘ্রই, সাথে থাকুন। দর্শক বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম অর্থের অঙ্ক নিয়ে। আমি যেতে চাই একটু ডক্টর মঈনুল ইসলাম আপনার কাছে। আপনি একটা জায়গায় একটু বলবেন যে ধরেন আমি জ্ঞান হওয়ার পরে আমি দেখলাম যে জ্ঞান হওয়ার পরে পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে আমি দেখে আসছি যে দেশের জনসংখ্যা অনেক বড় জনসংখ্যা, এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। এটা নিয়ে ডিবেট করেছি, আলোচনা করেছি, সেই প্রসেস এখনও চলছে। কিন্তু জনশক্তিতে রূপান্তরের জন্য যে রিসার্চ করা দরকার, যে পলিসি দেওয়া দরকার, সেইগুলো কি হয়? আপনি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমরা দেখেন একটা সময় ছিল, ওই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যখন ছিল, ওনার যে একটা রাজনৈতিক যে প্রপোজালগুলোর মধ্যে জনসংখ্যা কিন্তু একটা অন্যতম একটা এজেন্ডা ছিল। খেয়াল করে দেখেন জনসংখ্যা তখন ওই ওনার যে 17 দফার মধ্যে একটা হচ্ছে আপনার জনসংখ্যা। খেয়াল করে পরবর্তীতে আমরা দেখতে পেলাম জনসংখ্যা ইস্যুটা রাজনৈতিক দল থেকে আস্তে আস্তে চলে গেছে। তখনকার সময় যেই পার্সপেক্টিভটা ছিল, তখন পোভার্টি ছিল, মানে মূল বিষয়টা হচ্ছে ফার্টিলিটি রেট, জন্মহার অনেক বেশি ছিল, মৃত্যুহারও বেশি ছিল। কাজে ওই মুহূর্তে জন্মহার কমানোটা ব্যাপার ছিল। তখন ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটা অত্যন্ত চমৎকার করে তখন রান করা হয়েছিল, এটা সফল একটা প্রোগ্রাম বলা হয়। এটার কারণে খুব দ্রুত গতিতে আমাদের কিন্তু ফার্টিলিটি রেট কমে আসছিল। কমে আসার কারণে যেটা হয়েছে, মৃত্যুহারও এদিকে ইমিউনাইজেশনের কারণে কমেছে। তখন আমরা একটা বয়স কাঠামোর মধ্যে একটা পরিবর্তন পেলাম। বয়স কাঠামো মানে ওই জন্মহার যদি কমে, মৃত্যুহারও যদি কমে, মাঝখানে আপনার বয়স কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আসে। এবং এখানে কর্মক্ষম জনগোষ্ঠী, যাদের বয়স হচ্ছে 15 থেকে 64 বছর, এদেরকে বলা হয় মানে কর্মক্ষম জনগোষ্ঠী, যারা আসলে ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। এখন এই অংশের পরিমাণ বাংলাদেশে এখন 66%। আপনি যখন পড়েছেন ছিলেন তখনও এটা ক্রমান্বয়ে তখন বাড়তের দিকে ছিল। এখন আছে সর্বোচ্চ পর্যায়ে দক্ষিণ এশিয়াতে। এখন বাংলাদেশ এবং ভারত এই দুটো দেশই সবচেয়ে পরিমাণে আপনার এই কর্মক্ষম জন। কিন্তু একে যে শক্তিতে রূপান্তরের কথা যেটি আপনি বললেন, এটি করার জন্য কতগুলো পূর্বশর্ত আছে। আপনি এদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন, সেই শিক্ষাটা আপনি স্কিল, দক্ষতা ভিত্তিক গুণগত শিক্ষা দিচ্ছেন কিনা, মার্কেটের সাথে যে ধরনের ডিমান্ড তাদের দরকার, যে ধরনের জবের সাথে দরকার, সেটার সাথে প্রাসঙ্গিক কিনা। 2 নম্বর হচ্ছে এই যে মানুষগুলো এরা সুস্বাস্থ্যবান কিনা, এর অর্থাৎ আমি তারা পুষ্টি সম্পন্ন, মানসম্পন্ন কিনা। 3 নম্বর যেটা হচ্ছে এর সাথে সাথে এই মানুষগুলো আমার সংখ্যায় যে বাড়লো, আমি জব তৈরি করলাম কিনা। মানে যদি আপনি মার্কেটে যদি জব তৈরি করতে না পারেন, এই যে 20-22 লাখ প্রতি বছর যে আসে, এরা যদি জবে না আসতে পারে, তাহলে আনএমপ্লয়েড থেকে যাবে। তাহলে আপনি যদি মনে করেন, একটু ফর্মুলাটা এভাবে চিন্তা করেন, আমার জনসংখ্যা আছে, কর্মক্ষম জনগোষ্ঠী আছে, ইয়থ ফোর্স আছে, কিন্তু মার্কেটে আমার জব নাই। এবং এইখানে আবার ইন্টারেস্টিং বিষয়, আমাদের আনএমপ্লয়মেন্ট রেট দেখবেন অনেক কম। কারণ সপ্তাহে 1 ঘন্টার নিচেও যদি কেউ কাজ করে, তাকেও মানে ওই ডেফিনেশনের কাজের মধ্যে ফেলে দেওয়া হয়। কিন্তু এই ফর্মুলাতে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে আমাদের এখানে আনএমপ্লয়েড রেট কম। হ্যাঁ, কিন্তু এই জায়গাতে একটু খেয়াল করার বিষয় যে আমি যে জব তৈরি করব, তার জন্য পর্যাপ্ত বিনিয়োগ তো লাগবে। তো বিনিয়োগ পর্যাপ্ত আসছে কিনা, তো সেটি যদি না হয়, তাহলে মার্কেটে জব তৈরি হবে না। এখন এইদিকে আমি যে শিক্ষাটা দিচ্ছি, সেটা যদি স্কিল বেস, নিড বেস শিক্ষা না হয়, তাহলে আমি অনেক বিশ্ববিদ্যালয় বানালাম, যে গ্রাজুয়েট তৈরি করলাম, এরা মার্কেটের উপযোগী হলো না, ডিমান্ড না। এখন যেই জবগুলোর ডিমান্ড রয়েছে বাইরে, আমি বলবো একটা স্থানীয় শ্রমবাজার, আরেকটি হচ্ছে বৈশ্বিক শ্রমবাজার, দুটোরই কিন্তু নিডস চাহিদা আছে। এখন আমি যে একজন ডেমোগ্রাফার, পপুলেশন সায়েন্টিস্ট হিসেবে যেভাবে চিন্তা করি, আমি ভাবি আমরা একটা মহাপ্রবণতার মধ্যে আছি। এই মহাপ্রবণতাকে বলা হয় ইংরেজিতে মেগা ট্রেন্ডস। এই মেগা ট্রেন্ডসের মধ্যে একদিকে হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যে জন্মহার কমের কারণে এখন বয়স্ক মূলকের সংখ্যাও কিন্তু বাড়ছে। বাংলাদেশের প্রতি 10 জনের 1 জন কিন্তু এখন বয়স্ক মানুষ। ভবিষ্যতে 2036-এর পরে কিন্তু আপনি দেখবেন যে পপুলেশন পিরামিডের চিত্র অন্যরকম হয়ে যাবে। তখন কিন্তু দুইটা, একদিকে কর্মক্ষম মানুষ, এদিকে ইয়থ ফোর্সও পাবেন, আবার এদিকে বয়স্ক মানুষও পাবেন। তো এই দুই মানুষগুলোকে যে সুস্থ রাখা, ডিজিজ প্যাটার্নে পরিবর্তন আসছে, মানে কমিউনিকেবল ডিজিজ থেকে নন কমিউনিকেবল ডিজিজে যাওয়া। এখন একটা রোগ হলে যে পরিমাণ খরচ হয়, আপনি আমাদের দেশে জানেন যে স্বাস্থ্য ব্যয় যে কি পরিমাণে অনেক হাই। তো এখন এই জায়গাতে যে প্রবলেমটা আপনি বললেন যে
কেন এদেরকে শক্তিতে রূপান্তর করতে শক্তিতে রূপান্তর করতে পারছি না এই কারণে, কারণ তাদের যে ডিমান্ড বেস যে এডুকেশনটা দরকার ছিল, আপনি মনে করেন যে শ্রম বাজারের যদি চিন্তা করেন যেগুলো স্কিল মার্কেটে, এই মার্কেটে কাদেরকে আমরা পিক করছি, আমরা ইউনিভার্সিটিগুলোর সাথে ইন্ডাস্ট্রির কোনো অ্যাকোমোডেশন মানে এক ধরনের লিঙ্ক আছে কিনা, নিডস বেস কারিকুলাম চেঞ্জ করা এবং এর সাথে তাদের চাহিদা ভিত্তিক আমরা শ্রমবাজারে দিচ্ছি কিনা। আমরা যেটা করছি কিছু শিক্ষিত বেকার তৈরি করছি কিন্তু বেসিক্যালি, এবং উচ্চ শিক্ষিত বেকার তৈরি করছি, এরা মার্কেটে ওইভাবে কন্ট্রিবিউট করতে পারছে না এবং এরা কখনো শক্তি হতে পারবে না, এরা হবে বার্ডেন। কিন্তু আমি ওইটুকু আবার বলতে চাই যে সময় কিন্তু আসবে আর এদের মধ্যে হতাশা জাগ্রত হবে, এরা কিন্তু আবার এক ধরনের পরিবর্তনের জন্য সংঘবদ্ধ হবে। কাজে ওই জায়গাটা ডেমোগ্রাফি ম্যাটার্স, আমি আবারও বলি ডেমোগ্রাফি ম্যাটার্স। এটা যদি রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তারা যদি ওই ভাবনা চিন্তা না করে এই জনসংখ্যার যে উপগোষ্ঠীগুলো যে মানুষের যে চিন্তা চাহিদা প্রত্যাশা তার সাথে সমন্বয় রেখে কাজ করে। ফজলে বাবুল, আপনারা তো রাষ্ট্র ক্ষমতায় আছেন, যেমনটি বলছিলেন রাষ্ট্র ক্ষমতা যারা আছেন তারা যদি এই যে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, বোঝা চাপাচ্ছে আমাদের উপরে, সেই জায়গাটা আপনাদের কাজ করতে হবে, এটা নিয়ে আপনি বলবেন একটু। আর আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আজকে সংসদে আপনাদের এমপি রুমিন ফারহানা কথা বলেছেন, তিনি একটা বলেছেন যে জ্বালানি সংকটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য কোনো পদক্ষেপ ব্যবস্থা নিচ্ছেন কিনা, সেইটার পরিপ্রেক্ষিতে শিল্প বাণিজ্য মন্ত্রী বলেছেন যে আশ্বস্ত করেছেন মূল্যস্ফীতি হবে না খুব একটা, মানে তারই বক্তব্যে ধরেন আমি আস্থা রাখতে পারছি না, আপনি কি পারছেন আস্থা? দেখুন, মানে মূল্যস্ফীতি আপনি বাড়বে না? শিল্পমন্ত্রী মহোদয়ের উপর আস্থা রাখতে পারছেন না। আমার কাছে মনে হয়েছে শিল্পমন্ত্রী মহোদয় খুবই অভিজ্ঞ প্রাজ্ঞ মানুষ এবং ব্যবসায়ী ক্ষেত্রেও ওনার অভিজ্ঞতা রয়েছে, নিখাদ ভদ্রলোক মানুষ, এবং উনি কথা কম বলেন কাজ বেশি করেন, এটা ওনার ব্যক্তিগত। কিন্তু দেখুন, আমরা যেসব পরিকল্পনা নিয়েছি, আজকে আপনার বিষয় কিন্তু অর্থের অঙ্ক। তো সেখান থেকে যদি অর্থ, যেহেতু ইনফ্লেশনটা কি পারসিস্টেন্ট রাইজ অফ প্রাইস, তো আপনি যদি দেখেন যে বিগত কয়েক বছর থেকে 2 অঙ্কের ইয়েটা কন্টিনিউ হয়েছে মুদ্রাস্ফীতিটা। কিন্তু আপনি একটা আশ্চর্য জিনিস দেখেছেন কিনা জানি না, মিডিয়াতে বিএনপিকে আমরা কোনোদিনও গ্লোরিফাই করি না, আমরা ন্যারেটিভ তৈরির রাজনীতিও করি না, কিন্তু এটা কিন্তু তথ্য এখন, সেটা হচ্ছে যে গত রমজানে জিনিসপত্রের দাম কিন্তু বাড়েনি। এটা কিন্তু মিডিয়ায় আলোচনা হয়নি তেমন একটা, না হওয়ারই কথা। ওই যে বলেছি বিএনপি এটা গ্লোরিফিকেশনের রাজনীতি করে না। তো এখন তো বৈশ্বিক পরিস্থিতি ভিন্ন, এখন তো অনেকটা চেঞ্জ হলো। হ্যাঁ, এখন বৈশ্বিক কারণে হবে আপনি বলছেন, তেল জ্বালানি দেখুন সবকিছু মিলিয়ে এটা কখন হয়, আপনার তো লোকাল প্রোডাকশন যেগুলা, বিশেষ করে যদি আপনি খাদ্য প্রোডাকশনগুলা আপনি দেখবেন যে কারণে আমি আমার প্রথম ইয়েতে বললাম যে ধানকে আমরা গুরুত্ব দিয়েছি, ডিজেলটা কিন্তু ঠিক মতো পেয়েছে তারা, ধান কিন্তু এখন মাঠে। আমরা দোয়া করছি আকাশ যদি ভালো থাকে, সম্পূর্ণভাবে ধানটা যদি তুলতে পারে, আমাদের 80-90% লোক ধানের উপর নির্ভরশীল। সো এটা একটা বিষয় হবে। আরেকটা বিষয় হবে সবজি, যেটা সবজিরও আপনি দেখেছেন যে জনাব তারেক রহমান অনেকগুলো স্টেপ দিয়েছে, এবং পেঁয়াজ যে জিনিসগুলো মানে নক হয়, আপনি জানেন সরিষা এবার কতটুকু হয়েছে বাংলাদেশে, কাজে ওই যে সোয়াবিনের যে উপর নির্ভরশীলতা, একটা সময় যেরকম দেশীয় সরিষার তেলের উপর আমরা চলতাম, এগুলো বিএনপির কিছু পদক্ষেপ কিন্তু একদম রুট লেভেলে সরিষার চাষটা অনেক কমে গেছে। নো আচ্ছা, তাহলে সেই সরিষার তেল এখন আমরা পাই না কেন? না, আপনি পাবেন না কেন? আপনি পাবেন, এটাই দেখবেন তো। সয়াবিনের তেলের তো ছড়াছড়ি, হ্যাঁ আপনি দেখবেন তো। আচ্ছা, তো আমরা তো ওই ন্যারেটিভ তৈরি করছি তো আমরা, যে সেই ন্যারেটিভটা কি মানুষের জন্য ন্যারেটিভ, পলিটিক্যাল ন্যারেটিভ না। আপনি দেখেছেন যে আমরা কিন্তু ওই যে নদী খনন করছি যাতে আমরা দেশীয় মাছ পাই, আমরা কিন্তু ওই কৃষকদের বাঁচাচ্ছি, আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে যাচ্ছি। আপনি এই যে দেখেন ভিজিএফ কার্ড, সব সোশ্যাল নর্ম নিয়ে বিএনপি কাজ করে, সাধারণ মানুষ নিয়ে কাজ করে। মেগা প্রকল্প আমরা করব না, রাইট? এবং আমি নিশ্চিত, এবং আমি নিজে তুলব, এটা আমার পরিকল্পনা, যে আমরা রিনিউয়েবল এনার্জি, যেটা আমরা বায়োগ্যাস, নবায়নযোগ্য জ্বালানির কথা বলেছেন আপনারা, গরুর বিষটা থেকে আমরা যেটা বায়োগ্যাস করতে পারি, বর্জ্য থেকে যেটা করতে পারি, আমরা সেদিকে যাব। সোলার নিয়ে আমরা কাজ করব। গত 17 বছরে সোলারকে তেমনভাবে উৎসাহিত করা হয়নি, যদিও পাকিস্তান প্রায় 35-45%
তারা অলরেডি সোলার গ্যাসে চলে এসেছে। বাবু, এগুলো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এগুলো তো সরকার চেঞ্জ হলে এগুলো আর কোনো কিছু থাকে না। না 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 না, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আচ্ছা, আপনারা যা বললেন। ওই ভাবনাটা একটু বাদ দেন যে সরকার চেঞ্জ হয়ে যাবে। বিএনপি সরকার ভালো চালায়, আমি আগেই বলেছি। জনগণ খুশি, কারণ জনগণ শান্তিতে ঈদ করেছে। জি, বেশি টাকায় মানে পণ্য কিনে ইফতারি করতে হয়নি। আপনি দেখুন, আমি যদি আবার ওই প্রশ্নটাতে আসি, আপনার যে অর্থের অঙ্ক, হ্যাঁ বিএনপি জাতীয়তাবাদের দল, আমি বলেছিলাম আমি জাতীয়তাবাদ মানে কি, আমার নিজের উপর আমি আস্থা রাখতে চাই, যেটা জনাব তারেক রহমান বলেছেন সবার উপর বাংলাদেশ। তো নিজের উপর আস্থা কি, দেখুন এদেশের মানুষ কিন্তু গত 17 বছরে আপেল আঙ্গুর, এমনকি গ্রামের লোকেরাও ওই বিদেশি কমলা খাওয়াইতে পছন্দ করে। আমরা কিন্তু দেশি ফলের গাছ লাগানোর কথা আপনি জানেন যে 25 কোটি আমরা গাছ লাগানোর পরিকল্পনা আছে। আমরা কিন্তু ওই জায়গায় কাজ করি। কাজেই আমরা যদি দেশি ফল, আম বলেন, কাঁঠাল বলেন, লিচু বলেন, আমরা বলেন, পেয়ারা বলেন, পেঁপে বলেন, আতা ফল বলেন, আমরা দেশি ফলগুলোকে আমরা মার্কেটে, ফরেন কারেন্সি আমাদের খরচ হবে না, রিনিউয়েবল এনার্জি করলে আমাদের ফরেন কারেন্সি বিদ্যুৎ কিনতে হবে না। এইটাই হচ্ছে জাতীয়তাবাদ। একটু বলে আমি বিরতির আগে, ধরেন এই যে আপনি যে বললেন আপনারা গাছ লাগাবেন, সেই গাছ বড় হবে, ফল হবে, আমরা ফল পাবো, দারুণ উদ্যোগ। জ্বালানি তেলের দাম আপনারা বাড়াচ্ছেন না, সমালোচনা হচ্ছিল, বাড়ালে সব ঝামেলা মিটে যাবে, দাম বাড়ালেন, কিন্তু পাম্পের লাইন যেটা ছিল সেই লাইনটা কি ছোট হয়েছে? বড়ই আছে। বিরতির পরে এই বিষয়ে বিরতির পরে জানতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি আবারও আমাদের এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম অর্থের অঙ্ক নিয়ে। আমি যেতে চাই ফজলুদ্দা বাবুল, আপনি বিরতির আগে জানতে চেয়েছিলাম, তার আগে আপনি বলেছিলেন যে কৃষির অনেক বিপ্লবের কথা, কৃষির অনেক উদ্যোগের কথা, উন্নয়নের কথা আপনি বলেছেন। আমি সেগুলো বলেছি যে একটু দীর্ঘমেয়াদী। কিন্তু এখন যেটা জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে তেলের দাম বাড়ানো হচ্ছে না, এই কারণে নানা রকম সংকট তৈরি হয়েছে। তেলের দাম শেষ পর্যন্ত বাড়ানো হলো, শনিবারে বাড়ানো হলো, আজকে হচ্ছে সোমবার। আজ পর্যন্ত প্রত্যেকটা পাম্পে আগের চেয়ে অনেক বড় লাইন, এবং মানে ভোগান্তি যেন একটা নিয়তি হয়ে দাঁড়াইছে মানুষের কাছে। বলা হচ্ছিল দাম বাড়ানো হলে পরে এই লাইন থাকবে না, কিন্তু সেই লাইন আছে। এখন এর আগে আপনাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 2 মাসের মজুত আছে, আমরা আরও জুনের জন্য চেষ্টা করছি। তাহলে এত সংকটের কথা বললেন, এবং শেষ পর্যন্ত এই সংকটকে আসলে সরকারের ব্যবস্থাপনায় সংকট, সরকারের ব্যবস্থাপনার সংকট কিনা, দেখুন সংকটটা আসলে আমাদের সবার জন্যই, সরকারের জন্য, বিরোধী দলের জন্য, সমালোচকদের জন্য, ভুক্তভোগীদের জন্য, সবার জন্যই সংকট। এই সংকটটা আসলে মানুষ সারা বিশ্বে একটা অনিশ্চয়তার মধ্যে, অনেকে মনে করছে যে এই বোধহয় আগামী 6 মাস পর বোধহয় আর পৃথিবীতে তেলই পাওয়া যাবে না, এমন মানে মানুষ আশঙ্কাও অনেক বেশি। বলতে পারেন তো সরকার মানুষকে তাহলে শৃঙ্খলার মধ্যে আনতে পারছে না কেন? তেল তো দিচ্ছে দিন শেষে, তাই না? তেল তো আসছে। দেখুন এটা এমন হঠাৎ করে হয়েছে, নতুন সরকার, বিশ্বে এই অবস্থা। আপনার সাথে সাথে রাতারাতি তো একটা অ্যাপ তৈরি করা যায় না। তারপরেও তো আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ তৈরি করেছি। আমাদের কিন্তু আপনি দেখেন 1,46,00,000 টাকা শুধু জরিমানা করা হয়েছে। কত জনকে চিন্তা করেন, 3,500-এর উপর মামলা করা হয়েছে। আপনি প্রায় 45,000 লিটারের মতো তেল উদ্ধার করা হয়েছে। আর কি করবে? এখন যেটা করতে পারে সেটা হচ্ছে যে সবকিছুর তো একটা শেষ আছে। ইতিমধ্যে যেমন আমার ডিস্ট্রিক্টে তারা একটা লোকালি অ্যাপ তৈরি করে ফেলেছে, ডিসি এবং বিভিন্ন ইউনোরা মিলে। আমরা এটা দিয়ে ইতিমধ্যে শুরু করে দিয়েছি, এটা অনেকটা ইজ হয়ে গেছে। 1, 2, যারা অবৈধ মজুতদারেরা থাকবে, এরা যুগে যুগে ছিল, কিন্তু সরকার কিন্তু ইতিমধ্যেই আপনারা ঢাকা শহরে দেখেন যে ফুয়েল পাম্পগুলোতে ফুয়েল কার্ড দেওয়া শুরু করেছে। সো এটা যখন হয়ে যাবে ইন এ উইক ম্যাক্সিমাম, আমার মনে হয় সবকিছু কুল ডাউন হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে আমরা একটু দেরি করে হলেও মানুষ, আপনি জানেন যে তেল অনেক মজুত করছে বেশি দামের জন্য। তো এখন যেহেতু দামটা বাড়িয়ে দিয়েছে, এরপর আর দাম বাড়ানো হবে না, এটা মানুষ যখন বুঝে গেছে, তখন এই তেলগুলোও মার্কেটে আসবে।
আমি মনে করছি। আর যেগুলো মজুত ভাই, করা হয়েছে। যে দেশে গুপ্ত রাজনীতি হয় ওই দেশে তো গুপ্ত তেল থাকতেই পারে, এটা একটু মেনেই নিতে হবে। আমরা যে আজকের যে মেইন কথাটা অর্থের অঙ্ক, আপনি যত অঙ্কেতেই যান, আপনি যখনই জাতীয়তাবাদের কথা বলবেন তখন আপনার শিক্ষা, যেটা স্যার বলেছেন যে আমাদের প্রায় 4 কোটির বেশি শিক্ষিত বেকার, এদেরকে দিয়ে কোনো কাজ করানো যাচ্ছে না। আচ্ছা। ব্যবসায়ীরা লোক খুঁজছে, বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসছে, কিন্তু আমাদের যেটা ইন্ডাস্ট্রি নির্ভর কাজ, যেটা উৎপাদন আমাদের নিজেদের দ্বারা আমরা যে উৎপাদনটা করতে পারি, যেগুলো আমাদের নিজস্ব, বিশেষ করে হালকা মেশিনারিজ, যেটারে আমরা বলি যে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, যেগুলো আমরা টাকা দিয়ে নিয়ে আসি, ওইসব প্রতিষ্ঠানগুলো আমরা যদি দেশীয় নিজস্ব যে যে শ্রমিকগুলো আছে তাদেরকে আমরা যদি টেকনিক্যাল এডুকেশন, এখন যে এডুকেশনটা হচ্ছে বিভিন্ন হাই স্কুল বা কলেজ বা ইনস্টিটিউট লেভেলে, এরা এসে নিজেরা কিছু করতে পারে না, এরা লাইটও লাগাইতে পারে না, বাল্বও লাগাইতে পারে না। কাজে আমরা যদি ইউসেফ যেটা করেছে আপনার মিরপুরে, ওই রকম আমরা যদি হাতে কলমে লোকজনকে কাজ শিখিয়ে তাদেরকে লোকাল ইন্ডাস্ট্রিতে প্রোভাইড করতে পারি, এমপ্লয়মেন্ট যখন হবে বা সেইটা তো শুরু হয়েছে, আমরা যখন দেখছি। হবে, কারখানায় উৎপাদন যখন হবে, বৈদেশিক নির্ভরতা যখন কমবে, তখন লোকাল বিনিয়োগ হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে লোকাল বিনিয়োগ হলেই কিন্তু লোকাল সঞ্চয় হবে, লোকাল সঞ্চয় হলেই এটা ফার্দার বিনিয়োগে আসবে, ইকোনমি আপ হবে। বক্তব্য পরিষ্কার। স্যার, আপনি একটু বলবেন, সেটি হচ্ছে যে শুরুতে আমি বলেছিলাম যে আমরা ছোট দেশ, আমাদের আয়তন কম কিন্তু মানুষ বেশি। এই যে জ্বালানি তেল যা বলছেন, এটা জনসংখ্যার বড় একটা চাপ, সেই চাপের কারণে এগুলো হচ্ছে, বোঝা যায়। সেই জায়গাটায় উন্নয়ন নীতি আর পরিকল্পনায় জনঘনত্বকে আপনারা গুরুত্ব দেওয়ার কথা বলছেন, বারবার বলে আসছেন আপনারা আপনাদের, সেই জায়গাটাকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে? অনেক ধন্যবাদ, আপনি এই বিষয়টি উত্থাপন করেছেন। দেখেন, আমি অতি সম্প্রতি একটা আর্টিকেল লিখেছিলাম যে আসলে এই জায়গাগুলোতে ভাবনা করতে হবে, জনঘনত্বকে বিবেচনায় নিতে হবে। উন্নয়নের যে সূচক যখন আমরা চিন্তা করি, তখন জনঘনত্বকে যদি বিবেচনায় না নিয়ে করি, যেমন জনঘনত্বের ভিত্তিতে আপনার শিক্ষা প্রতিষ্ঠান হবে, স্বাস্থ্য, যত নাগরিক সেবা হবে তার কেন্দ্রবিন্দুতে। আপনি দেখেন সিঙ্গাপুর একটা ছোট রাষ্ট্র, হ্যাঁ স্টেট, কিন্তু জনঘনত্ব কিন্তু অনেক বেশি তাদের, কিন্তু হলেও ইনস্টিটিউশনসগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী। এখন অনেকে মনে করি কি, অর্থনীতিবিদরাও কেউ কেউ বলে থাকেন যে যখন জনসংখ্যার আকারটা, ঘনত্ব যদি বেশি হয়, ওখানে ব্যবসা বাণিজ্য হবে, প্রফিট হবে, এরকম মনে করে। কিন্তু ওইটা কিন্তু গুণগত সেবা মানটা হবে না। কখন করবে না, যদি না আপনার প্রতিষ্ঠান যদি শক্তিশালী, স্কিলড, দক্ষ না হয়। তাহলে এখন যেটা হচ্ছে, যেই জায়গাটা আমাদের সমস্যাটা যেটা হচ্ছে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু শক্তিশালী না, এবং এখানে সুশাসন ঠিকমতো কাজ করে না। এখন পরিকল্পনা যখন আমি করব, যে কোনো পরিকল্পনা করি না কেন, আগে তো পপুলেশনের সাইজটা দেখতে হবে, যে ওখানে কি পরিমাণ মানুষ আছে, এর বয়স কাঠামো বিশ্লেষণ করতে হবে, কোন ধরনের জনগোষ্ঠী এখানে বেশি কম বেশি আছে, তো তার ভিত্তিতে কিন্তু আমার নিশ চাহিদা হবে। এই যে ধরেন একটা বিশ্ববিদ্যালয় করলাম, এখন ওই জায়গায় যে বিশ্ববিদ্যালয়টা করব, তার এখানে যে নিশটাকে চিন্তা করতে হবে, ওখানে জনসংখ্যার ঘনত্বটা কি, কোন ধরনের জনগোষ্ঠী ওখানে রয়েছে, তার উপর ভিত্তি করে তো আমার পরিকল্পনা নিতে হবে। বাস্তবে এগুলো অনেক সময় পলিটিক্যাল সিদ্ধান্ত হয়, পলিটিক্যাল সিদ্ধান্ত হয়, এবং ধরেন জেলায় জেলায়, উপজেলা পর্যায়ে আমরা বিশ্ববিদ্যালয় একদম ভরে যাচ্ছে। তো এখন আমাদের যে পরিকল্পনাগুলো হয়, পঞ্চবার্ষিক পরিকল্পনা বলেন, যত এই পরিকল্পনাগুলোতে যদি ঘনত্বকে বিবেচনায় নিয়ে যদি রিসোর্স ডিস্ট্রিবিউশনটা করা হয়, মানে ধরেন আপনার প্রত্যেকটা ক্ষেত্রে নাগরিক পরিষেবাতে যদি ঘনত্বের আকারকে বিবেচনায় নিয়ে যদি করা হয়, তখন কিন্তু সেই মানসম্পন্ন সেবাটা দিতে সুবিধা হবে, যার জন্য বলি যে এটা দরকার। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম এবং ফজলুল হুদা বাবুল, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।